সংখ্যার ক্ষেত্রে ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। তো এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করার জন্য আমাদের আরো কিছু বেসিক বিষয় জানা থাকা দরকার। প্রথমত আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিব, তারপরে এই প্রবলেমটাকে আমরা একটু প্রুফ করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমত আসেন আমরা একটু জানি যে বিভাজ্যতা জিনিসটা কি। দেখেন, আপনাকে এই প্রত্যেকটা বিষয় একেবারে ডিটেইলস জানতে হবে। এখানে যে ছোট ছোট ডেফিনিশন গুলো আমি পড়াবো বা এখানে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাকে একেবারে ক্লিয়ারলি ফিল করতে হবে। ফিল করতে পারলেই এই সাবজেক্টটা এবং এই থিওরির যে প্রসেসটা সেটা খুব ইজিলি আপনি ফিল করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, আমরা প্রথমে জানবো বিভাজ্যতা জিনিসটা কি। তো আমরা প্রথমে ডেফিনিশনটা একটু দেখে নিচ্ছি। বলা হয়েছে একটি পূর্ণ সংখ্যা এ, এই একটা পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি দ্বারা বিভাজ্য বলা হবে। একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি দ্বারা বিভাজ্য বলা হবে যদি এ ইকুয়াল টু বি কিউ হয়। ঠিক আছে? যেখানে কিউ একটি পূর্ণ সংখ্যা। তো ব্যাপারটাকে একটু বুঝেন। ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে আমি আরো হচ্ছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওকে। সো বিষয়টা হচ্ছে এরকম যে এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন এই এ কে বি ভাগ করবে কিনা বা কখন ভাগ করবে, কোন শর্তে ভাগ করবে, এই ব্যাপারটাই হচ্ছে বিভাজ্যতা। দেখেন, একটু বোঝেন, এই যে একটা টান দিলাম, লম্বা টান, এইটা দ্বারা বিভাজ্যতা বোঝানো হয়। অর্থাৎ এ বি দ্বারা বিভাজ্য কিনা, এ বি দ্বারা বিভাজ্য কিনা, এবং এটা বি দ্বারা কখন বিভাজ্য হবে বা এই এটা বি দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি, এই কনসেপ্টই হচ্ছে আমাদের বিভাজ্যতা। ঠিক আছে? তার মানে এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা এবং এ বি দ্বারা ভাগ হবে কিনা বা কোন শর্তে ভাগ হবে, এই কনসেপ্টই হচ্ছে বিভাজ্যতা। ঠিক আছে? তো দেখেন, এই এই যে জিনিসটা, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ ইজ মানে এ বি দ্বারা বিভাজ্য, এ বি দ্বারা বিভাজ্য, এ বি দ্বারা বিভাজ্য। তার মানে এখানে বিটা কি, বিটা হচ্ছে ভাজক, বিটা কি ভাজক, বিটা কি ভাজক। এখন জিনিসটাকে আমরা এই এখানে চারটা বিষয় এখানে লিখে রেখেছি, এই এর মাধ্যমে আমরা এটাকে বলতে পারি। তো প্রথমত এটাকে আমরা এভাবে পড়তে পারি, এ কে বি দ্বারা মানে এ কে বি দ্বারা ভাগ করে, মানে এ বি দ্বারা বিভাজ্য বা এ এর একটি ভাজক হচ্ছে বি। দেখেন, এ বি দ্বারা বিভাজ্য, তার মানে বি দ্বারা বিভাজ্য, দ্যাটস এ বিটা হচ্ছে ভাজক। আবার আবার বি দ্বারা কাকে ভাগ করা হয়, এ কে ভাগ করা হয়, তার মানে এটা কি ভাজ্য। সো এর যেহেতু বি এর ভাজ্য, সো আমরা এই এটাকে বি এর গুণিতক বলতে পারি, এটাকে বি এর গুণিতক বলতে পারি। ঠিক আছে? এখানে আমরা তাহলে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 20 ইকুয়াল টু 3 ইনটু 6 প্লাস 2। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি যে a ইকুয়াল টু বি কিউ প্লাস আর। ঠিক আছে? তার মানে এটা কি, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, বি হচ্ছে ভাজক, আর এখানে কিউটা হচ্ছে এই যে এইটার ভাগফল, এটার কি ভাগফল, আর এই আরটা হচ্ছে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার। কি এটা? রিমাইন্ডার। তার মানে আমরা কি বলতে পারি বিভাজ্যতা জিনিসটা কি? বিভাজ্যটা জিনিসটা হচ্ছে যে বি দ্বারা এ বিভাজ্য হবে, কখন হবে, এই কখন ব্যাপারটাই হচ্ছে আমাদের বিভাজ্যতা। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বি কখনোই 0 হতে পারবে না। দেখেন, বি একটা পূর্ণ সংখ্যা, এও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ব্যাপারটা বুঝেন, বি একটা পূর্ণ সংখ্যা, এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো শূন্যটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, বাট শূন্য এখানে মানে বিটা এখানে শূন্য হতে পারবে না। কেন শূন্য হতে পারবে না? দেখেন, বি যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাবে, 3 দ্বারা 20 বিভাজ্য। এখন বলেন তো, আমরা কি কখনো ব্যাপারটাকে এভাবে লিখতে পারি? আমরা কি শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি? পারি না। দ্যাটস ওয়াই এখানে এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা ঠিক আছে, বাট বি অবশ্যই নট ইকুয়াল 0। ঠিক আছে? তার মানে এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা যদি হয়, আর এখানে যে কিউটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিউটাও কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে এই এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা এবং কিউ একটা পূর্ণ সংখ্যা হলে এই যে এ বি দ্বারা বিভাজ্য হবে বা কখন হবে, এই ব্যাপারটি হচ্ছে বিভাজ্যতা। ঠিক আছে? এটাকে আমরা এভাবে বলতে পারি। আর এই কনসেপ্টটাই হচ্ছে বিভাজ্যতা। আর এখানে যে আমরা লিখেছিলাম a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এটা হচ্ছে বিভাজ্যতার
সূত্র, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমরা সামনে আমাদের কাজে লাগবে। এখন আরো কিছু ডেফিনিশন আমরা এখান থেকে একটু জানি। দেখেন, সাধারণ গুণনীয়ক বা এটাকে আমরা কি বলতে পারি, কমন ডিভিজর। তো সাধারণ গুণনীয়ক ব্যাপারটা খুবই সিম্পল। এখানে আপনি যে কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারেন। দেখেন, আমরা 63 এর গুণনীয়ক, 63 এর যে গুণনীয়কগুলো আছে, 63 এবং 81 সংখ্যাতে প্রত্যেকেই 9 দ্বারা বিভাজ্য। মানে আমরা জাস্ট জাস্ট আমরা কমন গুণনীয়ক গুলোকে যদি বের করি, তাহলে 63 কে কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়। তারপর 3 দ্বারা ভাগ যাবে। কারণ 3 দুগুণা 6, 3 একে 3, হ্যাঁ 3 দ্বারা ভাগ যাবে। তারপর হচ্ছে 3 21 এ 63, তারপর 63, তারপর হচ্ছে 7 নং 63, তার মানে 9 7 21 63। আরো থাকলে থাকতে পারে, আমি একজাক্টলি সঠিক সবগুলা লিখলাম না আরকি। আবার 81 কে যদি আমরা করি, তাহলে 81 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, তারপর হচ্ছে 9 9 81, তারপর হচ্ছে 3 27 81, তারপর হচ্ছে 81। ঠিক আছে? তার মানে এখানে অনেকগুলো সংখ্যা দ্বারা আমরা দেখতে পাচ্ছি ভাগ গেল। তো এইগুলোর মধ্যে সাধারণ মানে কমন যে গুণনীয়কগুলো আছে, তো এখানে কমন কি কি আছে? এখানে কমন আছে 9, কমন আছে 9। তাহলে দেখেন, এখানে প্রত্যেকটি পৃথক পূর্ণ সংখ্যা এবং প্রত্যেক পূর্ণ সংখ্যা সি দ্বারা বিভাজ্য হয়, তবে সি কে সাধারণ গুণনীয়ক বা সাধারণ ভাজক বলা হয়ে থাকে। তার মানে এই যে সংখ্যাটা বা এই যে সংখ্যাটা, এই দুইটা সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। সো 9টা হচ্ছে এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? সাধারণ গুণনীয়ক। এখন কথা হচ্ছে ভাই, একটা সংখ্যার তো একাধিক গুণনীয়ক থাকতে পারে, ঠিক না? মানে একাধিক সাধারণ গুণনীয়ক থাকতে পারে, একাধিক সাধারণ গুণনীয়ক থাকতে পারে। তো একাধিক সাধারণ গুণনীয়ক যদি থাকে, তাহলে ওই একাধিক সাধারণ গুণনীয়কের মধ্যে সবথেকে বড় যে গুণনীয়ক, সবথেকে বড় যে সবথেকে বড় যে গুণনীয়ক, সেই গুণনীয়কটাকে বলা হয়ে থাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। মানে এই দুইটার মধ্যে সবথেকে বড় যে গুণনীয়ক, তো এই দুইটার মধ্যে সবথেকে বড় গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি 9। সো এই 9টা এটার সাধারণ গুণনীয়ক, আবার 9টা এটার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। ঠিক আছে? তো আরো অনেক এক্সাম্পল আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটাকে আমরা আসলে আশা করি বুঝেছি। দেখেন, এই যে 21 এবং 49, আপনি যে কোনো এক্সাম্পল নিয়ে দেখতে পারেন। এই দুইটার মধ্যে যে সাধারণ গুণনীয়কগুলো আছে, তার মধ্যে সবথেকে বড় যে সাধারণ গুণনীয়ক সেইটি হচ্ছে আমাদের 7। তো 7 হচ্ছে এই দুইটার গসাগু। তো এগুলো বোঝার পরে আমাদের এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে। তাহলে আমরা আমাদের ওই ইউক্লিডীয় অ্যালগরিদমটাকে একটু ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখানে এবিসি প্রত্যেকটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমি যা লিখতেছি সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে এ বি সি এক্স ওয়াই প্রত্যেকটি হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম শর্তটাকে আমরা একটু বুঝি। প্রথমটায় কি বলেছে? প্রথমটায় বলেছে যদি যদি এ দ্বারা বি বিভাজ্য হয়, যদি এ দ্বারা বি বিভাজ্য হয়, তাহলে এ দ্বারা বিসিও বিভাজ্য হবে। যদি এ দ্বারা বি বিভাজ্য হয়, তাহলে এ দ্বারা বিসিও বিভাজ্য হবে। এখানে সিটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখন এটাকে একটা এক্সাম্পল নেই। তো মনে করেন এ সমান হচ্ছে 3 আর বি সমান মনে করেন 21। ঠিক আছে? বি সমান 21। এখন বলেন তো, আমরা এই 3 দ্বারা 21 কে আমরা ভাগ করতে পারি, কত হবে? ভাগ যাচ্ছে। এখন সি তো একটা পূর্ণ সংখ্যা, সিটা একটা পূর্ণ সংখ্যা। তো সি এর সাথে আপনি সি এর মান আপনি যাই নেন না কেন, যে কোনো একটা পূর্ণ সংখ্যা নেন। আমি মনে করলাম সি হচ্ছে 10, আমি ধরে নিলাম সি হচ্ছে 10, কারণ সি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখানে এ বি সি এক্স ওয়াই প্রত্যেকটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন দেখেন, আমরা যদি তাহলে বি এর সাথে সি কে গুণ করি, তাহলে কত হবে? বিসি, দ্যাট মিন্স 210। তাহলে 210ও কিন্তু কাটা যাবে। দেখেন, 210ও কিন্তু 3 দ্বারা ভাগ হবে। তার মানে বি যেহেতু এ দ্বারা বিভাজ্য, তাহলে বি এর গুণিতক যত কিছু থাকবে, বি এর গুণিতক যত গুণিতক থাকবে, বি এর যত গুণিতক থাকবে, তাহলে এখানে সি যেহেতু 10, তার মানে এখানে বি এর 10 গুণিতক, 10 গুণিতক মানে বি যত হবে তার 10 গুণ, সেটা অবশ্যই এ দ্বারা ভাগ হবে। তার মানে প্রথম শর্তটা অবশ্যই সত্য, তাই না? তার মানে বি যদি এ দ্বারা ভাগ হয়, তাহলে বি এর যে কোনো গুণিতক এ দ্বারা ভাগ হবে। ব্যাপার এইটাই। ঠিক আছে? আচ্ছা, তারপর সেকেন্ডটাতে কি বলেছে দেখেন, বলেছে যদি যদি বি এ দ্বারা বিভাজ্য হয়, বি এ দ্বারা বিভাজ্য হয় এবং 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 বি সি দ্বারা বিভাজ্য হয়, সরি, যদি বি এ দ্বারা বিভাজ্য হয় এবং সি বি দ্বারা বিভাজ্য হয়। ব্যাপারটা একটু বোঝেন।
বি এ দ্বারা বিভাজ্য, আবার সি বি দ্বারা বিভাজ্য, তাহলে সি এ দ্বারা বিভাজ্য হবে, তাহলে সি এ দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা একটু দেখি এ দ্বারা বি বিভাজ্য, এ দ্বারা বি বিভাজ্য। তো মনে করেন বি সমান 10, বি সমান 10 আর এ সমান মনে করেন 2। আচ্ছা, আর সি সমান মনে করেন 30, সি সমান মনে করেন 30। আমি জাস্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে যাই আমরা লিখেছি এ বি সি এক্স ওয়াই প্রত্যেকটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, প্রত্যেকটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখেন আমরা বি নিলাম, এ নিলাম, সি নিলাম। এখন বলেছে কি, বলেছে বিটা এ দ্বারা বিভাজ্য, বিটা এ দ্বারা বিভাজ্য, তার মানে 10 অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। আবার সিটা বি দ্বারা বিভাজ্য, তার মানে 10 দ্বারা 30 কিন্তু বিভাজ্য, সরি 30 কিন্তু বিভাজ্য। তাহলে তাহলে এই সিটা এ দ্বারা বিভাজ্য হবে, সিটা এ দ্বারা বিভাজ্য হবে। তাহলে সি কত? 30। এই 30 দেখেন তো এ দ্বারা বিভাজ্য হয় কিনা? 2, অবশ্যই ভাগ হচ্ছে, অবশ্যই ভাগ হচ্ছে। আমি একসাথে করে দেখলাম। তার মানে হচ্ছে যদি বি এ দ্বারা বিভাজ্য হয়, আবার সি বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই সি এ দ্বারাও বিভাজ্য হবে। এইগুলো হচ্ছে প্রপার্টিজ ভাই, এইগুলো আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে। কারণ এই প্রপার্টিজ গুলো আমরা পরবর্তী থিওরাম গুলোতে বারবার 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 অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এগুলো মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে। এখানে আমি বিভাজ্যতার চিহ্ন অ্যাপ্লাই করতে ভুলে গেছি, এটা একটু ঠিক করে নেবেন। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যদি বি এ দ্বারা বিভাজ্য হয় এবং এ বি দ্বারা বিভাজ্য হয়, যদি বি এ দ্বারা বিভাজ্য হয় এবং এবং দেখেন বি, এখানে ভুল হয়েছে, বি এ দ্বারা বিভাজ্য এবং এ বি দ্বারা বিভাজ্য। সো আমি এখানে নিলাম এ সমান 10, বি সমান 10, ঠিক আছে? তাহলে দেখেন 10 দ্বারা 10 কে ভাগ করলে যাচ্ছে, আবার এ কে যদি আমরা বি দ্বারা ভাগ করি, তার মানে 10 দ্বারা 10 কে ভাগ করলে যাচ্ছে, মানে বিভাজ্য আর কি। সো এইটা তখনই হবে যখন এ এবং বি কি হবে? সমান হবে। এ এবং বি কি হবে? সমান হবে, এবং সেটা প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? সমান হবে, এ এবং বি কি হবে? সমান হবে, বাট সেটা বিপরীত চিহ্নযুক্ত হতে পারে। এ ইকুয়াল টু বি হতে পারে, অথবা এ ইকুয়াল টু মাইনাস বি হতে পারে, অথবা বি ইকুয়াল টু এ হতে পারে, অথবা বি ইকুয়াল টু মাইনাস এ হতে পারে। যাই হয় এটা অলওয়েজ সত্য হবেই হবে। আপনি এখানে পূর্ণ সংখ্যা বলেছে, সো আপনি এখানে এর মান তো নেগেটিভও নিতে পারবেন, তাই না? যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিলেই তো হয়, তাই না? তারপর আসেন 4 নম্বরটা। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে যদি 1 এ দ্বারা বিভাজ্য হয়, যদি 1 এ দ্বারা বিভাজ্য হয়, তাহলে যদি 1 এ দ্বারা বিভাজ্য হয়, দেখেন 1 এ দ্বারা বিভাজ্য, তার মানে এ এর মান কত হবে? ডেফিনেটলি 1ই হবে, 1ই হবে। দেখেন কি বলেছে, 1 এ দ্বারা বিভাজ্য, তো 1 কে আপনি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? 1 দ্বারা ভাগ করতে পারবেন, 1 দ্বারা ভাগ করতে পারবেন, অথবা অথবা আপনি 1 কে অথবা আপনি 1 কে -1 দ্বারা ভাগ করতে পারবেন। -1 মাইনাসে হচ্ছে প্লাস, ঠিক আছে? তার মানে দেখেন, তাহলে দেখেন 1 যদি এ দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর মান কত হতে হবে? প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা -1, +1 অথবা -1, +1 অথবা -1। দেখেন এ দ্বারা 1 বিভাজ্য, তাহলে এখানে এটা হচ্ছে এ আর এখানে এটা হচ্ছে এ, ঠিক আছে? আর এটা তো আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজ্য, তাহলে এটা হচ্ছে এখানে ভাজক। তার মানে ভাজকের মান 1 হতে পারে, -1 ও হতে পারে, 1 ও হতে পারে, -1 ও হতে পারে। সো 1 হোক বা -1 হোক, এই 1 এবং -1 দুইটা দ্বারাই 1 কে আমরা ভাগ করতে পারি। সো যদি ভাগ করি তাহলে a এর মান হবে +-1, +-1। ওকে, লাস্টেরটা দেখি বলেছে, দেখেন বলেছে যদি যদি বি এ দ্বারা বিভাজ্য হয় এবং এবং সি এ দ্বারা বিভাজ্য হয়, বিও এ দ্বারা বিভাজ্য, সিও এ দ্বারা বিভাজ্য। সো আমরা ধরে নিলাম, মনে করেন বি সমান 14 আর সি সমান মনে করেন 21। একটু বুঝি, দেখেন এই 14 কিন্তু, আচ্ছা এ, তাহলে এ কত? আমরা ধরে নিলাম এ সমান 7। এখন কি বলেছে? বি এ দ্বারা বিভাজ্য, সি এ দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন 14 7 দ্বারা বিভাজ্য, 21 ও 7 দ্বারা বিভাজ্য। তাহলে তাহলে bx প্লাস cy, দেখেন তাহলে তাহলে bx প্লাস cy এইটাও কি হবে? এ দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে x হয়তো পূর্ণ সংখ্যা, সো আপনি যে কোনো পূর্ণ সংখ্যা নেন। সো আমরা ধরে নিলাম x = 10 আর y = -2।
আপনি যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারেন। তাহলে এখানে একটু হিসাব করি, এটার যোগফল বের করি। তাহলে bx, তো 10 আর 14 হচ্ছে 140, ঠিক আছে। আর cy, তার মানে 21 দুগুণা হচ্ছে 42। সো এটা কত হয়ে যাবে একটু বলেন তো? 98, তাই না? 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 8, হ্যাঁ 98। তাহলে বলেন তো এই যে 98 আমরা পেলাম, bx প্লাস cy, এটা হচ্ছে 98। তাহলে এই bx প্লাস cy, এ দ্বারা বিভাজ্য কিনা, দেখেন bx প্লাস cy। তাহলে এখানে bx প্লাস cy, এখানে বিটা কত? বিটা হচ্ছে 14, তাহলে bx হচ্ছে 140, ঠিক আছে। আর cy, তার মানে 21 দুগুণা কত? 42। তাহলে 140 থেকে যদি আমরা 42 কে বিয়োগ করি তাহলে হচ্ছে 98। এই 98 এ দ্বারা বিভাজ্য কিনা দেখেন, 98 এ দ্বারা বিভাজ্য কিনা দেখেন। তাহলে এ কত? 7। তাহলে 7 দ্বারা 98 কে ভাগ করা যায় কিনা দেখেন, আমরা একটু দেখি। তাহলে দেখেন 7 দ্বারা যদি আমরা 98 কে ভাগ করি, 98, তাহলে 7 একে 7, 2 28, 4 7 28। তাহলে দেখেন 7 দ্বারা এই 98 কে কিন্তু আমরা ভাগ করতে পারি। তার মানে যদি b এ দ্বারা বিভাজ্য হয়, c এ দ্বারা বিভাজ্য হয়, তাহলে bx প্লাস cy টা ডেফিনেটলি এ দ্বারা বিভাজ্য হবেই হবে। সো এতটুকু পর্যন্ত আমরা যে কনসেপ্টগুলো দেখলাম, এইগুলো যদি আপনি ফিল করতে পারেন, এখন আসেন আমরা চলে আসি ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায়। সো ব্যাপারটা কি? ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার মূল কনসেপ্টটা কি? এখানে ইউক্লিডের ভাগ প্রক্রিয়াতে কি বলা হয়েছে যে আমরা ইউক্লিডের ভাগ প্রক্রিয়ার সাহায্যে দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করে থাকি, ঠিক আছে। তো এখানে মূল কনসেপ্টটা হচ্ছে আমরা দুইটা সংখ্যার ভাগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে, বা আমরা দুইটা সংখ্যার ভাগ প্রক্রিয়া করতে 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 শেষ ও শূন্য যে ভাগশেষটা আসবে সেইটাই হবে সংখ্যা দুইটার গসাগু। আমি আবারও বলি, ভাগ প্রক্রিয়া করতে 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 শেষ অশূন্য যে ভাগশেষটা আসবে, সেই অশূন্য ভাগশেষটি হচ্ছে সংখ্যা দুইটার গসাগু। এই জিনিসটি আমরা এই ইউক্লিডের অ্যালগরিদমের মধ্যে প্রুফ করব। সবার শেষে দেখেন, সবার শেষের অশূন্য ভাজক, সবার শেষের অশূন্য যে ভাজকটা হবে, ভাই এইটা একেবারে হাইলাইট করে মাথার ভেতর ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। সবার শেষে অশূন্য যে ভাজক থাকবে সেইটাই হচ্ছে ওই দুইটা সংখ্যার গসাগু, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু এক্সপ্লেন করি। মনে করেন আমি দুইটা সংখ্যা নেই, এখানে একটু আমরা কথাগুলো একটু দেখি। a এবং b দুইটা পূর্ণ সংখ্যা এবং a b দ্বারা বিভাজ্য নয়, এরকম দুইটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে। সো আমরা নিলাম a আর b। সো এখানে কি বলেছে, যে বলেছে a b দ্বারা বিভাজ্য নয়, দেখেন a b দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে আমরা a সমান নিলাম, মনে করেন দেখেন এ সমান আমরা কি নিলাম, মনে করে নিলাম 28, আর 20 সমান আমরা নিলাম 28, আর 20 সমান নিলাম মনে করেন 3। এখন দেখেন তো এই যে দেখেন এখানে a b দ্বারা কি বিভাজ্য? না, বিভাজ্য না। 28 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না। 3 আমরা জানি কি যে 3 নং 27, 3 দ্বারা 28 কে ভাগ করা যায় না, ঠিক আছে। এখন যদি আমরা 3 দ্বারা 28 কে ভাগ করি তাহলে ব্যাপারটা কি হবে দেখেন 3 দ্বারা যদি আমরা 28 কে ভাগ করি তাহলে আমরা জানি যে 3 নং 27 থাকলো কত 1। তাহলে 1 দ্বারা 3 কে যদি আমরা ভাগ করি তাহলে 3 একে 3, ঠিক আছে, থাকলো কত 0। তাহলে দেখেন এই যে আমরা ভাগ করলাম, তার মানে প্রথমে এখানে ভাজক কত 3, তারপর ভাজক কত 1, আর এইটা কিন্তু আমাদের ভাগশেষ 0, তার মানে এখানে ভাগ কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন সবার শেষে যদি আপনি আরো যদি সংখ্যা নেন বা আরো দুইটা সংখ্যা নিয়ে যদি কাজ করেন তাহলে হয়তো আরো অনেকবার আপনি করতে পারবেন। তো আপনি যতবারই করেন না কেন সবার শেষে যে অশূন্য ভাজক কত 1, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি 3 এবং 28 এর গসাগু হচ্ছে কত 1। 3 এবং 28 এর গসাগু কত 1, ঠিক আছে। 3 এবং 28 এর গসাগু কত 1, ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই বিষয়টি হচ্ছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। মানে আমরা দুইটা সংখ্যার গসাগু করার
পরে সবার শেষে যে অশূন্য ভাজক থাকবে সেইটি হবে তার গসাগু। মানে আমরা ভাগ প্রক্রিয়া যদি করি, মানে গসাগু না, অ্যাকচুয়ালি ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে সবার শেষে যে অশূন্য ভাজক পাবো সেইটি হচ্ছে তার গসাগু। ঠিক আছে, আপনি এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারেন। আমি আরেকটা এক্সাম্পল নেই। মনে করেন 2 দিয়ে আমরা 2 নিলাম, মনে করেন এটা সমান হচ্ছে 2। আমাদের হিসাবের সুবিধার জন্য আপনি যে কোনো নিতে পারেন। 2 আর এটা সমান আমরা মনে করেন নিলাম কত নিব, 31। ঠিক আছে, তাহলে 2 দ্বারা যদি আমরা 31 কে করি তাহলে আমরা জানি যে 15 দুগুণা 30। ঠিক আছে, এটা তো সরাসরি হয়ে যাচ্ছে, তাই না? না না না, আমরা অন্য একটা মান, আচ্ছা আপনি এটা নিয়ে করেন, সমস্যা নাই। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি দেখেন, 2 দ্বারা যদি করি আচ্ছা 15 এবং 40 নি, তাহলে দেখি কি হয়। 15 এবং 40, ঠিক আছে, তাহলে 15 দুগুণা 30। হ্যাঁ, এটা সুন্দর হবে। তাহলে 10 দ্বারা আমরা 15 কে করব, 10 একে 10, তাহলে 5 5 দিয়ে 10 কে করলে 5 দুগুণা 10। হ্যাঁ, এইটা থাকলে বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এ বলতে হচ্ছে আমাদের 40 আর বি বলতে হচ্ছে আমাদের 15। ঠিক আছে, তাহলে দেখেন এই এ বি দ্বারা বিভাজ্য নয়, এ বি দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এইটা থাকলো, এইটা আমরা একটু রাখি, কারণ এইটা আমাদের লাগবে এখানে। আচ্ছা, এটাকে আমরা মুছে দেই। ওকে, এইটা কিন্তু লাগবে ভাই, ঠিক আছে। এখন আসেন, এখানে আমরা আসি। তো কি বলেছে, আমরা বলেছে কি এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা। তো আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং বি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এ সমান ধরে নিলাম আর নট, বি সমান ধরে নিলাম আর ওয়ান, এবং সেটা নির্মের প্রক্রিয়া দ্বারা আমরা কি বলেছে দেখেন, এক সেট অবশিষ্ট বা এটাকে আমরা বলতে পারি অবশেষ। কি বলতে পারি? অবশেষ। ঠিক আছে, রিমাইন্ডার, অবশেষ R2 R3 Rn Rn+1, এইভাবে এটাকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটাকে আমরা পেয়ে যাব। সো এখানে আমরা কি করেছি, এ সমান ধরেছি R0, একটু দেখি আমরা। ঠিক আছে, এ সমান আমরা ধরেছি R0 আর বি সমান আমরা কি ধরেছি R1। ঠিক আছে, তার মানে দেখেন এ সমান আমরা কি ধরেছি R0 আর বি সমান ধরেছি আমরা R1। সো আমরা যদি সহজভাবে বলি তাহলে এইটা হচ্ছে, এই যে আমরা 15 ধরেছি, এই 15টা হচ্ছে আমাদের R1, আর এই যে 40, এই 40টি হচ্ছে আমাদের R0। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে 10, এটা হচ্ছে আমাদের প্রথম অবশেষ। 15 দ্বারা 2 কে ভাগ করলে আমরা প্রথমে ভাগফলটা পেয়েছি 2, মানে 15 দ্বারা 40 কে ভাগ করে 2 বার ভাগ গিয়েছে। ভাগশেষ বা অবশেষ কত? 2। এই যে 2, এই 2টা হচ্ছে আমাদের R2। তারপর এই 10 দ্বারা যখন 15 কে করেছি তখন আবার ভাগশেষ আসলো কত? 15, 5। এই 5টা হচ্ছে R3। ঠিক আছে, 5টা কত? R3। আর এরপরে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন ভাগশেষ হয়ে গেল 0। দ্যাটস ওয়াই এই যে আমরা এটাকে ভাগ প্রক্রিয়া দ্বারা আগালাম, ভাগ প্রক্রিয়া দ্বারা আগানোর পরে আমরা সর্বশেষ যে অশূন্য ভাজক পেয়েছি, দেখেন এখানে 15 ভাজক, 10 ভাজক, 5 ভাজক, তার মানে সর্বশেষ যে অশূন্য ভাজক সেটা হচ্ছে 5। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি 15 এবং 40 এর যে গসাগু সেটা হচ্ছে 5। এই বিষয়টাই মিস্টার অ্যালগরিদম মানে মিস্টার ইউক্লিড বলেছিলেন। ঠিক আছে, এখন এইটাকে আমরা প্রুফ করব। ওকে, সো দেখেন এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তো ভাগ প্রক্রিয়াটা আমরা কি জানি? আমরা দেখেন ভাগ প্রক্রিয়া কিন্তু আমরা জানি, আমরা পড়ে এসেছি প্রথম দিকে যে a = bq + r, এইটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া। a = bq + r, এটা হচ্ছে আমাদের কি ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, a = bq + r, এর মানে হচ্ছে যে দেখেন a = bq, bq + r, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ a
বি দ্বারা বিভাজ্য। দেখেন এ বি দ্বারা বিভাজ্য, দেখেন এ বি দ্বারা বিভাজ্য। এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে এ বি দ্বারা বিভাজ্য নয়, এ বি দ্বারা বিভাজ্য নয়। এখন এ যদি বি দ্বারা বিভাজ্য হয় এবং সে ভাগফলটা যদি কিউ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি কিউ। আর এখানে একটা ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা হচ্ছে আমাদের আর, ভাগশেষটা হচ্ছে কি আর। এখন লক্ষ্য করেন তাহলে এই অংশটা আমরা পেয়েছি ভাগশেষ উপপাদ্য থেকে। দেখেন এই যেখানে কত সুন্দর করে লিখে দিয়েছে, এখানে আমরা ভাগ প্রক্রিয়াটা পুনঃ প্রয়োগ করে পাই। এখন এই জিনিসটা আমরা একটু বুঝি, এই লাইনটা আমরা একটু বুঝি। এখন এই লাইনটা থেকে আসলে আমরা বাকি সবকিছু করব। সো এইটা আমরা বুঝি। এই অংশ দ্বারা আমরা কি বুঝেছি? এই অংশ দ্বারা আমরা বুঝেছি বি দ্বারা এ বিভাজ্য নয়। দেখেন এখানে কি বলেছে, বি দ্বারা এ বিভাজ্য নয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, বি দ্বারা যদি এ বিভাজ্য হয় তখন কি হবে? তখন এ ইকুয়াল টু বি কিউ। তো প্লাস আর এই জন্য হয়েছে কারণ এটা বিভাজ্য নয়, এখানে একটা ভাগশেষ আছে, একটা ভাগশেষ আছে। একটু লক্ষ্য করেন, যদি এইটা না থাকতো তার মানে তো এটা ভাগ হয়েই গেছে, এখানে তো কোনো অবশেষ নাই, তাই না? তো যেহেতু এখানে একটা আর আছে, তার মানে এখানে ভাগশেষ আছে। সো এখানে আমরা বলতে পারি যে বি দ্বারা এ বিভাজ্য নয়। এখন এখন আমরা কি লিখেছিলাম? আমরা এ সমান লিখেছিলাম আর নট। এ সমান, এই যে দেখেন এ সমান আর নট বি কিউ। তাহলে বি সমান আমরা ধরেছি আর ওয়ান, তাহলে আর ওয়ান কিউ, প্রথমটাকে আমরা ওয়ান দিলাম, মানে প্রথম গুণিতককে বা ভাগফলটাকে ওয়ান দিলাম, প্লাস আর, আর বলতে আমরা দিলাম এখানে আমাদের প্রথম আর টু, হ্যাঁ দেখেন আর টু। ওকে, এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ডিটেইলস এক্সপ্লেইন করব, ঠিক আছে? ব্যাপারটা বুঝি আমরা। সো এখানে আর নোট কত? এখানে আমাদের আর নোট হচ্ছে 40, আর নোট হচ্ছে 40। তো 40 কে আমরা কি লিখেছি? 15 ইনটু 2 প্লাস 10, 15 ইনটু 2 প্লাস 10। দেখেন এই অংশটাই হচ্ছে আমাদের আর নোট, ঠিক আছে। আর আর ওয়ান হচ্ছে আমাদের বি, মানে ভাজক। তাহলে এখানে ভাজক কত? 15। এখন 15 দিয়ে যখন আমরা 40 কে ভাগ করেছি তখন ভাগফল কত পেয়েছি? 2। ভাগফল কত পেয়েছি? 2। তাহলে এই যে 2 বা এই যে Q1 এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল। আর এই যে R2 এটা হচ্ছে ভাগশেষ। তাহলে বলতো প্রথম যখন আমরা ভাগ করেছি, প্রথম যখন আমরা 15 দিয়ে 40 কে ভাগ করেছি তখন ভাগশেষ কত হয়েছে? 10। ভাগশেষ কত? 10। এবং এইটার নামে দিয়েছি আমরা R2। কি দিয়েছি? R2। সো এখানে R2 টা যোগ হবে। দেখেন 15 ইনটু 2 প্লাস 10, 15 ইনটু 2 প্লাস 10 সমান হচ্ছে 40, তাই না? তার মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। এটা আমরা কিন্তু ছোটবেলায় পড়ে এসেছি, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি আর নট ইকুয়াল টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। আর টু, এই যে দেখেন প্রথম যে রিমাইন্ডার সেটা হচ্ছে আর টু অর্থাৎ 10, ঠিক আছে। আচ্ছা এইটা আমরা বুঝলাম। এখন আসেন পরের ধাপ। পরের ধাপে কি বলেছে দেখেন। এখন এখানে লক্ষ্য করেন 0 লেস দেন আর টু লেস দেন আর ওয়ান, এই শর্তটা একটু দেখেন। 0 লেস দেন আর টু লেস দেন আর ওয়ান। এখন বলেন তো এখানে আর ওয়ান কত? এখানে আর ওয়ান কত? এখানে আর ওয়ান হচ্ছে আমাদের 15, ঠিক আছে। আর আর টু কত? আর টু হচ্ছে 10। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আর ওয়ানটা কিন্তু ভাজক, আর ওয়ানটা কি ভাজক, আর আর টুটা কি? আর টুটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বা অবশেষ বা ভাগশেষ। এখন বলেন তো ভাগশেষ কি কখনো ভাজক থেকে বড় হবে? না, কখনোই তো বড় হতে পারবে না, কখনোই বড় হতে পারবে না। দেখেন আমি আবারও বলছি, 15 থেকে 10 কি কখনো বড় হবে? না, বড় হবে না। বড় হলে তো ভাই এখানে সেটা ভাগ চলেই যেত, তাই না? তার মানে 15 অবশ্যই 10 থেকে বড়। দ্যাটস ওয়াই আর ওয়ান অবশ্যই আর টু থেকে বড়, অবশ্যই আর টু থেকে বড়। আর আর টু, এই আর টু কখনোই জিরো হতে পারবে না। প্রশ্ন হচ্ছে এইটা যদি জিরো হয়ে যায়, লক্ষ্য করেন কাহিনীটা বুঝেন, এইটা যদি জিরো হয়ে যায় তাহলে তো ভাই এই পরের অংশতে আমাদের যাওয়ার আর দরকারই নেই। আর এইটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে তো এই অংশটা থাকবেই না, তাই না? তো এইটা যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে আমরা এখান থেকে বলেই ফেলতে পারি যে বি দ্বারা এ বিভাজ্য, বি দ্বারা এ বিভাজ্য। দেখেন একটু লক্ষ্য করেন, আমরা তো বলেছি যে বি দ্বারা এ বিভাজ্য নয়, বি দ্বারা এ বিভাজ্য নয়, মানে একটা আরেকটা দ্বারা ভাগ করা যাচ্ছে না। কিন্তু যদি এখানে অবশেষ না থাকে তাহলে তো বি দ্বারা এ বিভাজ্য হয়ে যাবে, কারণ এখানে কোনো ভাগশেষ থাকবেই না, তাই না? তার মানে অবশ্যই আর টু জিরো হতে পারবে না, অর্থাৎ এখানে যে রিমাইন্ডার আছে আর টু, এটা জিরো হতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখেন আর ওয়ান। এখন আসেন আর ওয়ান, আর ওয়ান সমান কি হবে? তাহলে এখানে আর ওয়ানটা কি দেখেন। এখন দেখেন এই যে আর ওয়ান কিন্তু 15। এখন আমরা পরের ধাপটা আগাই। দেখেন একটু এই জায়গাটা আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা এখানে আমরা কি লিখেছিলাম? এখানে আমরা লিখেছিলাম 40 সমান
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তো এখানে ভাজক মানে এখানে আমাদের 40 ছিল ভাজ্য, 40 কি ছিল ভাজ্য। আচ্ছা তাহলে এখানে ভাজ্য কত 15, তার মানে আমরা লিখবো 15, 15 সমান আমরা কি লিখবো 10 ইন্টু ভাগফল 1 যোগ ভাগশেষ, তাহলে এটা ভাগশেষ কত 5। তাহলে একটু এটাকে আমরা এক্সপ্লেইন করি। 15টা কি ছিল, 15টা হচ্ছে R1, তাহলে R1 সমান 10, 10টা কি R2, আর এই যে এখানে আমাদের ভাগফল দেখেন এইটাকে আমরা নাম দিয়েছি Q1, এইটাকে আমরা নাম দিব Q2, এটাকে আমরা নাম দিব Q3, ঠিক আছে। ভাগফলগুলোর নাম এরকম দিব। তাহলে এটার নাম দিলাম আমরা Q2 প্লাস এই যে এটা হচ্ছে ভাগশেষ, কত ভাগশেষ 3 মানে R3। তাহলে R1 ইকুয়াল টু হচ্ছে R2 Q2 প্লাস R3, আর R1 সমান কত B। এখন এই জিনিসটাকে আমরা এখানে লিখতে পারি, দেখেন R1 সমান R2 Q2 প্লাস R3, আর অবশ্যই 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 R3 থেকে R2 বড়, অবশ্যই R3 থেকে R2 বড়। দেখেন 0 লেস দেন R3, দেখেন 0 লেস দেন R3 লেস দেন R2, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, কথা হচ্ছে ভাই একটু বোঝেন ব্যাপারটা, একটু বোঝেন। R2, R2টা কি, R2 হচ্ছে এখানে ভাজক, আর R3 হচ্ছে এখানে ভাগশেষ, তার মানে অবশ্যই R3 তার ছোট হবে, কারণ ভাগশেষ অবশ্যই তার ভাজক থেকে ছোট হবে। এখন কথা হচ্ছে এখানে যদি আমাদের কোনো অবশেষ না থাকতো, এখানে যদি আমাদের একটা 0 হয়ে যেত, তাহলে কি কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। কারণ একটাকে আমি 2 বার ভাগ করলে আমাদের সেই ফলাফলটা চলে আসতেই পারে, স্বাভাবিক বিষয়। সো এখানে রিমাইন্ডার কিন্তু 0 হতে পারে, এখানে রিমাইন্ডার 0 হতে পারে। দ্যাটস ওয়াই এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 লেস দেন ইকুয়াল R3, 0 লেস দেন ইকুয়াল R3, কারণ এখানে 0 হতেই পারে, এখানে 0 হলে তো আর ক্যালকুলেশন করার দরকার নেই, এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি 0 দেই না, মানে ইকুয়াল দেই না, এখানে প্রত্যেকটার মধ্যে আপনি ইকুয়াল দিবেন, ঠিক আছে, মানে প্রথমটা ছাড়া বাকিগুলোর মধ্যে ইকুয়াল হবে। তো এইভাবে যখন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে, সেম প্রসেসে দেখেন এই প্রসেসে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাবই যাবই যাবই, তখন ব্যাপারটা কি হবে, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারবো। দেখেন এখন এগুলোর মধ্যে একটু মিল খুঁজে বের করেন। R1 এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে দুইটাই 2, এখানে হচ্ছে তার থেকে এক বেশি, তাহলে এখানে আমরা Rn-2 লিখবো, তার থেকে এক বেশি হচ্ছে Rn-1 Qn-1, আর তার থেকে এক বেশি হচ্ছে Rn। দেখেন এখান থেকে এক বেশি, এখান থেকে এক বেশি, সেম প্রসেসে আপনি এগিয়ে যান। তাহলে Rn-1 যখন নিবেন তখন Rn Qn, আর এখানে আর কোনো অবশেষ এখন থাকবে না, কারণ এখান থেকে যদি আপনি আরো এক এগিয়ে যান তাহলে সেটা হয়ে যাবে Rn+1, আর ওই Rn+1টা হচ্ছে 0, কারণ অবশেষ যখন আমাদের 0 হয়ে গেল, এখানে অবশেষ 0 মানে কি এখানে আর কোনো অবশেষ নাই, শূন্য, তখন এটার কাজ শেষ। সো যখন আমরা Rn-1 নিব তখন Rn Qn, তার মানে এখানে যে Rn, এই Rnটা হচ্ছে আমাদের অবশেষ, এবং এর পরে যখন অবশেষ হবে তখন সেটা হবে Rn+1, আর এই Rn+1 যখন 0 হয়ে গেল তখন প্রক্রিয়াটা শেষ, কারণ 0 হয়ে গেল মানে তো শেষ। দেখেন দেখেন একটু লক্ষ্য করেন, লক্ষ্য করেন এখানে আপনি এই যে অংশটা এটা হচ্ছে আমাদের Rn+1, দেখেন Rn+1 সমান কত 0, তাহলে এই যে Rn+1 সমান 0 হয়ে গেল, আমরা কি আর এই প্রক্রিয়াটা আগাবো না, আর তো আগানোর সুযোগ নাই, এখানেই শেষ। সো আমরা বলবো যে Rn+1 = 0। সো আমরা বলতে পারি এই পদ্ধতিতে শেষ ভাগশেষ, তাহলে এখানে শেষ ভাগশেষটা কত Rn, শেষ ও শূন্য ভাগশেষ মনে আছে তো, শেষ ও শূন্য ভাগশেষটা হচ্ছে তার গসাগু, এটা কিন্তু অশূন্য না, এটা হচ্ছে শেষ শূন্য ভাগশেষ, এটা হচ্ছে অশূন্য ভাগশেষ Rn। সো এই Rn-টাই হচ্ছে এই a এবং b এর গসাগু। সো এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখি ab সমান হচ্ছে Rn। তো এই কনসেপ্টই হচ্ছে আমাদের ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া। এখন এটাকে আমরা এক্সপ্লেইন করব। দেখেন একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, কাহিনী কিন্তু শেষ হয় নাই। আমরা এখানে কি দেখিয়েছি, আমরা এখানে দেখিয়েছি a এবং b দুইটা পূর্ণ সংখ্যা, এবং এই দুইটা পূর্ণ সংখ্যার যে গসাগু সেইটা হচ্ছে Rn, ঠিক আছে। এখন আমরা এই a এবং b এর আরেকটা গসাগু নিব, ঠিক আছে। আমরা এখন a এবং b এর আরেকটা গসাগু নিব, নিয়ে দেখাবো যে ওইটা হয় কিনা, ঠিক আছে। তার আগে এখানে আমরা যে কথাটা বলেছি যে ab সমান Rn, অর্থাৎ a এবং b এর গসাগু Rn, ওই জিনিসটাকে আগে আমরা একটু প্রুফ করব, ঠিক আছে, আগে আমরা একটু প্রুফ করব। ওকে, সো এটাকে যদি আমরা প্রুফ করি তাহলে এখানে একটু লক্ষ্য করেন, এই এতটুক পর্যন্ত না বোঝার কিছুই নাই ভাই। দেখেন R0 R1 থেকে বড়, R1 R2 থেকে বড়, R2 R3 থেকে বড়, আর n-2 টা n-1 থেকে বড়, এবং Rn টা সব থেকে ছোট, সব থেকে ছোট, সব থেকে ছোট, তাই না?
কারণ ওইটা হচ্ছে সব থেকে ছোট বা সবার শেষের যে অশূন্য ভাগ শেষ সেইটি হচ্ছে আমাদের আর এন। যেহেতু প্রত্যেক আর আই পূর্ণ সংখ্যা, এখানে আর আই বলতে আর নট, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, মানে যতগুলো রিমাইন্ডার আছে সেই সবগুলো রিমাইন্ডারকে বুঝিয়েছে যে সবগুলোই কি পূর্ণ সংখ্যা। দেখেন ভাই, এখানে যতগুলো রিমাইন্ডার ছিল 10, 15, শূন্য, শূন্য কিন্তু একটা অবশেষ বা ভাগশেষ, ঠিক আছে, ওইটা কিন্তু জিরো। বাট এই সবগুলোই কিন্তু কি পূর্ণ সংখ্যা, সবগুলোই কি পূর্ণ সংখ্যা। এবং জিরো আর নট এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান, অর্থাৎ জিরো এবং আর নট এর মধ্যে অসংখ্য পূর্ণ সংখ্যা বিদ্যমান আমরা জানি। ফলে আর আই সংখ্যা অসীম হতে পারবে না এবং এক পর্যায়ে এটি একটি আর আই ইকুয়াল টু জিরো হবে। মানে হচ্ছে এইটা এইটা দেখেন, এই যে জিরো আর নট এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান, যেহেতু এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা আছে, তার মানে এটা রিমাইন্ডার বা অবশেষ, অবশেষ অবশেষ সসীম সংখ্যক হবে। কি হবে? সসীম সংখ্যক হবে। তার মানে এই আর আইটা অবশ্যই অসীম হতে পারবে না, অর্থাৎ এইটার যে অবশেষগুলো আছে বা ভাগশেষগুলো আছে সেইটা অসীম হতে পারবে না। কোনো এক সময় সেটা অবশ্যই শেষ হবে, অবশ্যই শেষ হবে। এবং যখন সেটা শেষ হবে তখন সেটা হয়ে যাবে আর আই ইকুয়াল টু জিরো। বিষয়টা বুঝেছেন? এখন এই লাইনটা যদি আপনি নাও লিখেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আসেন, এখন এখানে আমরা যে কথাগুলো, যে স্টেটমেন্টটা আমরা দিয়েছিলাম, এই যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, এই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা এখন এটাকে সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা এটাকে এখন প্রুফ করব। তো এই জায়গাটা আমরা একটু দেখি। সো দেখেন, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের এখানে আমরা এগুলোকে একটু হাইলাইট করি, তাহলে জিনিসগুলোকে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সবার শেষের যে স্টেটমেন্ট সেটা আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে সবার শেষের যে অবশেষ সেটা জিরো। জিরো মানে কাহিনী শেষ, এখানেই শেষ, আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে দেখেন আর এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আবার এর আগের যে শর্তটা ছিল সেটা হচ্ছে এই যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন কিউ এন। আচ্ছা, এইটাও আমরা একটু লিখি। এখন লক্ষ্য করেন, এখন লক্ষ্য করেন, তো তো এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝি? এই জিনিসটা দ্বারা আসলে আমরা কি বুঝি? দেখেন, দেখেন, এই যে আর এন মাইনাস ওয়ান, এই আর এন মাইনাস ওয়ানটা কিউ এন দ্বারা বিভাজ্য, আর এন মাইনাস ওয়ানটা কিউ এন দ্বারা বিভাজ্য, আর এন মাইনাস ওয়ানটা কিউ এন দ্বারা বিভাজ্য। একটু এইখানে আমরা এটাকে বোঝাই। মনে করেন এখানে দেখেন, এখানে আর এন মাইনাস ওয়ানটা আর এন মাইনাস ওয়ানটা আর এন দ্বারা বিভাজ্য। একটু দেখেন, আর এন মাইনাস ওয়ানটা আর এন দ্বারা বিভাজ্য। তার মানে এই আর এন মাইনাস ওয়ান যদি এইটা দ্বারা বিভাজ্য হয়, এইটা দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখেন, এটাকে আমরা এভাবে লিখতে পারি আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর এন, তাই না? এরকমই তো লিখতে পারি। এখন বলেন তো, আর এন এর যত গুণিতক থাকবে, আর এন এর যত গুণিতক থাকবে, যেহেতু এটা বিভাজ্য, যেহেতু এটা বিভাজ্য, তাহলে এইটার গুণিতক আমি ধরে নিলাম কিউ, এটার গুণিতক আমি ধরে নিলাম কিউ। তাহলে আমরা কি বলতে পারি? আর এন মাইনাস ওয়ান ইকাল টু কিউ কিউ আর এন, কিউ আর এন, মানে এটা হচ্ছে ভাগফল আর কি, ভাগফল যে কত দ্বারা ভাগ গেল, কত দ্বারা ভাগ গেল। তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে দেখেন যে আর এন দ্বারা যেহেতু আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যাচ্ছে, তাহলে আর এন এর আর এন দ্বারা যেহেতু আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যায়, আর এন দ্বারা যেহেতু আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যায়, সো আর এন কিউ এন দ্বারাও এইটা ভাগ করা যাবে, এইটা দ্বারা এইটাকে ভাগ করা যাবে, ঠিক আছে। আমি আবারও একটু এক্সপ্লেন করি বিষয়টাকে। দেখেন, এইটা দ্বারা আমরা কি বুঝি? আর এন মাইনাস ওয়ান আর এন দ্বারা বিভাজ্য। দেখেন, আর এন মাইনাস ওয়ানটা আর এন দ্বারা বিভাজ্য। এখন এই যে ভাগ করলাম, আমরা কি জানি? আমরা জানি যে এ যদি বি দ্বারা বিভাজ্য হয়, এ যদি বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ ইকুয়াল টু বি কিউ। প্রকাশ করতে পারি কিনা বলেন তো? পারি, পারি না? পারি। তাহলে তাহলে এই অংশটাকে যদি আমরা কিউ বলি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ আর এন। তো কিউ আর এন, এইটা থেকে এই কন্ডিশনটা যদি আমরা বলতে পারি, তাহলে এই স্টেটমেন্টটা তো আমরা বলতে পারি, তাই? সিম্পল বিষয়। এখন এইটা যখনই আমরা বলতে পারবো, তখনই আমরা বলবো যে এই আর এন দ্বারা এইটা বিভাজ্য,
আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করেন, এখন লক্ষ্য করেন ঠিক আছে, আচ্ছা এ বি দ্বারা বিভাজ্য, আমি এটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখি। মনে করেন এ সমান, মনে করেন এ সমান 10, আচ্ছা 20 লিখি, আর বি সমান মনে করেন 5। ঠিক আছে, বি সমান কি 5। তাহলে আমরা যদি বি দ্বারা 20 কে ভাগ করি, দেখেন আমরা যদি বি দ্বারা 20 কে ভাগ করি, বি মানে কত 5, 5 দ্বারা যদি 20 কে ভাগ করি তাহলে 5 4 20 ইকুয়াল টু হচ্ছে, সরি হ্যাঁ 20। তাহলে আমরা এখান থেকে কি এটা এরকম বলতে পারি না? আমরা কি এটাকে এভাবে বলতে পারি না যে 20 ইকুয়াল টু 5 গুণ 4? পারি কিনা বলেন তো? তাহলে 20 বলতে কত ছিল? 20 বলতে ছিল এ, আর 5 বলতে কত ছিল? 5 বলতে হচ্ছে বি, আর এখানে যে ভাগফল, ভাগফলটা কত 4, এই ভাগফলটাকে আমি নাম দিলাম কিউ, তাহলে এটা হচ্ছে কিউ। ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি? মূল কন্ডিশনটা হচ্ছে বা মূল কথাটা হচ্ছে যে আর এন, আর এনটা কি? আর এনটা হচ্ছে, আর এনটা হচ্ছে এমন একটা সংখ্যা, আর এনটা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যায়, আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যায়। যদি আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান কে ভাগ করা যায়, যদি আর এন মাইনাস ওয়ান কে আর এন দ্বারা ভাগ করা যায়, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি। সহজ কথা হচ্ছে এটা। তো এইটাকে এভাবে যদি লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতেই পারি বিভাজ্যতার সূত্র অনুসারে। ওকে, আসেন এই এখানে। তো এখানে কি বলেছে? এখানে বলেছে আর এন মাইনাস টু, এটা হচ্ছে আমাদের এই কন্ডিশন থেকে, এই যে আমাদের লাস্ট কন্ডিশনের আগের কন্ডিশন। একটু দেখেন লাস্ট কন্ডিশনের আগের কন্ডিশন, এই যে কন্ডিশনটা, এই যে কন্ডিশন থেকে আমরা লিখি আর এন মাইনাস টু ইকুয়াল টু আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন। আচ্ছা এখন দেখেন এই যে আমরা কন্ডিশনটা লিখলাম, ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি যে এই আর এন মাইনাস টুটা আর এন দ্বারা বিভাজ্য, আর এন দ্বারা বিভাজ্য। এখন কথাটা একটু বোঝেন, কথাটা একটু বোঝেন, এই আর এন দ্বারা কিন্তু আর এন মাইনাস ওয়ান বিভাজ্য, একটু বুঝতে হবে বিষয়টা। আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য। এখন এখানে আর এন মাইনাস ওয়ান এর সাথে একটা কি আছে? গুণফল আছে বা এটার গুণিতক আছে। আমরা বললাম কি এইটার গুণিতক, কি বললাম? এইটার গুণিতক, কি বললাম? গুণিতক। এখন আমরা একটা এক্সাম্পল নিই, এখানে বলেছে কি আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য। তো আমরা ধরে নিলাম এখানে আর এন সমান হচ্ছে 5 আর আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে 20, জাস্ট হিসাবের সুবিধার জন্য। এখন আমি যদি আর এন মাইনাস ওয়ান এর সাথে তার একটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা নেই, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, গুণিতক লাগবে না, যে কোনো একটা সংখ্যা গুণ করে দেন, যে কোনো একটা সংখ্যা এটার সাথে গুণ করে দেন। ফর এক্সাম্পল আমি এখানে আর এন মাইনাস ওয়ান এর সাথে এই কিউ এন মাইনাস ওয়ানটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, সো কিউ এন মাইনাস ওয়ান আমরা একটা নিলাম, মনে করেন এটা সমান 3, এটা সমান 3। তাহলে এইটার সমান যদি এটার সাথে যদি আমি গুণ করি তাহলে 3 বিশে কত 60, এই 60 কি 5 দ্বারা বিভাজ্য নয়? অবশ্যই বিভাজ্য। তার মানে হচ্ছে, একটি সংখ্যা, একটি সংখ্যা যদি অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যার যে কোনো গুণিতক ওই আগের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এইটার একটা বিষয় কিন্তু আমরা এই ক্লাসের প্রথম দিকে পড়ে এসেছি, একটা প্রপার্টিজ কিন্তু পড়ে এসেছি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো আর এই যে আরএন, এই আরএন তো অবশ্যই আরএন দ্বারা বিভাজ্য। একটু লক্ষ্য করেন, মজার বিষয় কিন্তু এটা ভাই। দেখেন আরএন দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য, ওকে, আর এন মাইনাস ওয়ান এর সাথে যাই গুণাকারে থাকবে এইটার যে গুণিতক, সেই গুণিতকটা অবশ্যই আর এন দ্বারা বিভাজ্য। তার মানে এইটা আর এন দ্বারা বিভাজ্য, আর আর এন তো নিজেই আর এন দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা এখন এইটা, এই যে আর এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে 60, আমি লিখলাম এই মানটা হচ্ছে 60 প্লাস আর এন সমান কত নিলাম 5, দ্যাট মিনস 65। এখন বলেন তো এই 65 কি 5 দ্বারা বিভাজ্য না? অবশ্যই বিভাজ্য। তার মানে এই টোটাল অংশটা, এই টোটাল অংশটাই হচ্ছে আমাদের আর এন দ্বারা বিভাজ্য। আর এই টোটাল অংশটা মানেই তো আর এন মাইনাস টু, এই টোটাল অংশটা মানেই তো আর এন মাইনাস টু, তাই না? তাহলে টোটাল অংশটা সমান যেহেতু আর এন মাইনাস টু, তার মানে অবশ্যই আর এন দ্বারা আর এন মাইনাস টু বিভাজ্য। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সেম প্রসেসে কিন্তু এটাও কিন্তু সেম কথা বলেছিলাম আমি, আপনারা হয়তো বা ক্লিয়ার হয় নাই, যে আর এন, এই আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান অবশ্যই বিভাজ্য হবে, ঠিক আছে, এটা আমরা বুঝিয়েছি। তো এখন দেখেন সেম প্রসেসে আমরা পরেরটাকেও দেখতে পারি। পরেরটা এখানে লেখা হয় নাই, বাট আপনি চাইলে এটাকে করে দেখাতে পারেন যে আর এন মাইনাস ওয়ান, আর এন মাইনাস টু, আর এন মাইনাস থ্রি। সো এখানে আর এন মাইনাস থ্রি আছে, আমরা ধরে নিলাম। তো দেখেন একটা দেখেন, সো আর এন মাইনাস টু আর এন দ্বারা বিভাজ্য।
তার মানে আর এন মাইনাস টু যদি আর এন দ্বারা বিভাজ্য হয়, তাহলে তার সাথে যা গুণ থাকবে এই টোটাল অংশটাও আর এন দ্বারা বিভাজ্য হবে। আর আর এন তো নিজেই আর এন দ্বারা বিভাজ্য, তার মানে এই অংশটা যেহেতু আর এন দ্বারা বিভাজ্য, আর এন নিজেই আর এন দ্বারা বিভাজ্য, তো এই টোটাল অংশটা আর এন দ্বারা বিভাজ্য, টোটাল অংশটা আর এন দ্বারা বিভাজ্য। সো টোটাল অংশটা যেহেতু আর এন দ্বারা বিভাজ্য, আর এই টোটাল অংশটা সমান হচ্ছে আর এন মাইনাস থ্রি, দ্যাটস আমরা বলতে পারি আর এন মাইনাস থ্রিটাও আর এন দ্বারা বিভাজ্য। সেম প্রসেসে আমরা সামনের দিকে আগাবো, সেম প্রসেসে। সো আর ওয়ান সমান আমরা এভাবে লিখতে পারি, আর নট সমান আমরা এভাবে লিখতে পারি। দেখেন এখান থেকে এখানে এক কম বেশি, তারপর হচ্ছে এখান থেকে এখানে আরো এক বেশি, তাহলে এখান থেকে এখানে এক বেশি হলে আর টু, এখান থেকে আরো এক বেশি, এখান থেকে আরো এক বেশি হলে এরকম, আর এখান থেকে আরো এক বেশি হলে এরকম। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে সেম বিষয়। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে সেম বিষয়। এখানে আমরা দেখলাম যে আর ওয়ান আর এন দ্বারা বিভাজ্য, আর নট আর এন দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের যতগুলা ভাগশেষ আছে বা যতগুলো অবশেষ আছে প্রত্যেকটাই কিন্তু আর এন দ্বারা বিভাজ্য। তার মানে আর এন হচ্ছে এই সবগুলোর একটা সাধারণ ভাজক। সবগুলা দেখেন এই সবগুলাকে কিন্তু কি দ্বারা ভাগ করা যাচ্ছে, আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে। তো সবগুলোকে যেহেতু আমরা আর এন দ্বারা ভাগ করতে পারি, সো আমরা বলতেই পারি যে এটার একটা সাধারণ ভাজক হচ্ছে আর এন। দেখেন সো যেহেতু আমরা সবগুলোকে এটা দ্বারা ভাগ করতে পারি, সো এখানে এটার একটা সাধারণ ভাজক হচ্ছে আর এন, এটা আমরা লিখতে পারি এখানে। সো আমরা চাইলে এখান থেকে লিখতে পারি যে সুতরাং সুতরাং এরকম যে এ বি সমান হচ্ছে আর এন, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের একটা সাধারণ ভাজক হচ্ছে আর এন। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন আমরা পরের অংশটা দেখাবো যে এই যে সাধারণ ভাজক, আমরা প্রথম কথাটা একটু বোঝেন, সাধারণ ভাজক হলেই যে সে গোসাগু হবে ব্যাপারটা কিন্তু এরকম না। দুইটা সংখ্যার অনেকগুলো সাধারণ ভাজক থাকতে পারে, তাই না? দুইটা সংখ্যার অনেকগুলো সাধারণ ভাজক থাকতে পারে। এই সাধারণ ভাজকের মধ্যে সব থেকে বড় যে সাধারণ ভাজক, সব থেকে বড় যে সাধারণ ভাজক সেইটাই কিন্তু গোসাগু হয়। তার মানে এখন আমরা ধরে নিব যে এ এবং বি এর মধ্যে আরেকটা সাধারণ ভাজক আছে, আরো একটা সাধারণ ভাজক আছে এবং সেটা হচ্ছে ডি। তো দেখেন এখানে লেখা হয়েছে যে এ এবং বি এর একটি সাধারণ ভাজক হচ্ছে আর এন। এখন কথা হচ্ছে ভাই সাধারণ ভাজক হলেই তো সে গোসাগু হবে না, তাই না? দেখেন আমরা একটা एग्जांपल নেই, মনে করেন 20, আর একটা মনে করেন 50, আচ্ছা আর একটা মনে করেন 60। আচ্ছা তাহলে 20 এর ভাজক কি কি? 1 2 4 5 10 20, ঠিক আছে। 60 এর ভাজক কি? 1 2 3 4 5, ঠিক আছে। তারপর 10 15 30 60। এখন লক্ষ্য করেন এই দুইটার মধ্যে অনেকগুলো সাধারণ ভাজক আছে। কি কি আছে? কি কি আছে? এক ছাড়া, এক নাই, এক ছাড়া মৌলিক মৌলিক আমরা নিব, ঠিক আছে। সো দেখেন আচ্ছা এক সহ যদি ধরি তাহলে এক, এক সহ ধরেন সমস্যা নাই, এক সহই ধরেন, এক সহ হতে পারে 1, ঠিক আছে। তাহলে দেখেন 1 1 2 2, তারপর আছে 4 4, তারপর আছে 5, তারপর আছে 10, তারপর এটা হচ্ছে 20, এখানে 20 আমি লিখি নাই, 20, ঠিক আছে। তো 20 20, তো এখানে অনেকগুলো সাধারণ ভাজক আছে, ঠিক আছে। তার মধ্যে সবথেকে বড় যে সাধারণ ভাজক সেটা হচ্ছে কত? 20। সবথেকে বড় সাধারণ ভাজকটা হচ্ছে 20, তো 20টা হচ্ছে এখানে এটার গসাগু। এই জিনিসটা এখন আমরা দেখাবো যে আরএন তো সাধারণ ভাজক, ঠিক আছে। এখন আমরা আরেকটা সাধারণ ভাজক নিলাম ডি। এখন আমরা দেখাবো এই দুইটার মধ্যে, আমরা দেখাবো এই দুইটার মধ্যে আর এনটা হচ্ছে বড়। আমরা দেখাবো ডি লেস দেন ইকুয়াল আর এন, দুইটার মধ্যে আর এনটা বড়। তো দুইটার মধ্যে যখন আর এনটা বড় হয়ে যাবে তখন আর এনটা হচ্ছে আমাদের বড় ভাজক। বড় ভাজক মানেই সেটা হচ্ছে গোসাগু, ঠিক আছে। ওকে, সো এ এবং বি এর একটা সাধারণ ভাজক হচ্ছে ডি। তার মানে ডি দ্বারা এ কেও ভাগ করা যায়, আবার ডি দ্বারা বি কেও ভাগ করা যায়। সো আমরা ধরেছিলাম এ সমান আর নট, বি সমান আর ওয়ান। সো এখানে এ এর জায়গায় আর নট, বি এর জায়গাতে আমরা আর ওয়ান বসিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু আমরা জানি আর নট ইকুয়াল টু হচ্ছে এই অংশটা। আমরা জানি না এটা, একটু বলেন তো আমরা এটা জানি না, একটু লক্ষ্য করেন। আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম আর নট, এই যে এখানে আমরা খুব সুন্দর করে লিখেছিলাম। দেখেন আর নট সমান আমরা কি লিখেছিলাম? আর নট সমান লিখেছিলাম আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। দেখেন আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। এখন কথা হচ্ছে ভাই, এখন কথা হচ্ছে ভাই এই অংশ দ্বারা আমরা কি বুঝি? এই অংশ দ্বারা আমরা বুঝি যে যে এখানে তো ডি দ্বারা আমরা আর নটকে ভাগ করতে পারি, কারণ ডিটা হচ্ছে একটা সাধারণ ভাজক। আবার ডি দ্বারা আর ওয়ান কেও ভাগ করা যায়। সো অবভিয়াসলি ডি দ্বারা এই আর ওয়ান, দেখেন ডি দ্বারা অলরেডি আর ওয়ান বিভাজ্য, ডি দ্বারা আর নটও কিন্তু বিভাজ্য।
দেখেন ডি দ্বারা আর নট বিভাজ্য, ডি দ্বারা আর ওয়ানও বিভাজ্য, তাহলে ডি দ্বারা আর টু বিভাজ্য না হওয়ার তো কোনো সুযোগই নাই। দেখেন এইটা তো অবশ্যই বিভাজ্য হতেই হবে, যেহেতু এই অংশটা বিভাজ্য, যেহেতু এই অংশটা বিভাজ্য, আবার এই অংশটাও বিভাজ্য, তাহলে আর টুটাও ডি দ্বারা কি হবে, বিভাজ্য হতেই হবে, হতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, একটু লক্ষ্য করেন এখানে ডি কিন্তু সাধারণ ভাজক, ডি কিন্তু কি সাধারণ ভাজক। সো ডি যেহেতু সাধারণ ভাজক, ডি যেহেতু সাধারণ ভাজক এবং ডি দ্বারা আর নট বিভাজ্য, আর ওয়ান বিভাজ্য, এইটা বিভাজ্য, এই পার্টটা বিভাজ্য, সো এই পার্টটা তাকে অবশ্যই বিভাজ্য হতেই হবে। আমরা বলতে পারি ডি দ্বারা আর টু ও বিভাজ্য। সেম প্রসেসে ডি দ্বারা আর থ্রি বিভাজ্য, আর ফোর বিভাজ্য, আর এন ও বিভাজ্য। এখন কথা হচ্ছে ভাই আর এন ও তো বিভাজ্য হয়ে গেল, তার মানে ডি দ্বারা সবগুলা অবশেষকে ভাগ করা যায়, আর এন কেও ভাগ করা যায়। এখন 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 দেখেন, এখন আমরা লিখতে পারি ডি লেস দেন ইকুয়াল আর এন। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ডি দ্বারা আর এন কে ভাগ করা যায়। একটু দেখেন এখানে আর এনটা কি, আর এনটা হচ্ছে একটা ভাজক, আবার ডিটা কি, একটা ডিটাও একটা ভাজক, ডিটাও একটা ভাজক। তাহলে প্রশ্ন হচ্ছে ডি থেকে আর এনটা কেন বড় হবে, ডি থেকে আর এনটা কেন বড় হবে? সো আমরা কিছু প্রপার্টিজ পড়েছিলাম, আমরা একটু প্রপার্টিজ গুলোতে যদি আসি, আমরা এখানে আপনাদের কিছু প্রপার্টিজ দেখিয়েছিলাম, এই যে প্রপার্টিজ গুলো এগুলো একটু দেখি আমরা। সো এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যখন যখন বি এ দ্বারা বিভাজ্য হবে এবং 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 এ বি দ্বারা বিভাজ্য হবে, যখন বি এ দ্বারা বিভাজ্য হবে এবং এ বি দ্বারা বিভাজ্য হবে, তখনই শুধুমাত্র এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি হয়, এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি হয়। ঠিক আছে, যখন বি এ দ্বারা বিভাজ্য হবে এবং এ বি দ্বারা বিভাজ্য হবে, তখন এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি হয়, অর্থাৎ এই দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, এই দুইটা সমান হয়ে যায়। এখন কথা হচ্ছে এখানে যে আমরা দুইটা ভাজক নিয়েছি, একটা ডি আর একটা হচ্ছে আর এন, কোনটা কত সেটা আমরা জানি না, আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে আর এন দ্বারা ডি বিভাজ্য হতে পারে কিনা আমরা জানি না, বা ডি দ্বারা এই আর এনটা বিভাজ্য হয়েছে। দেখেন ডি দ্বারা আর এনটা কিন্তু বিভাজ্য, ডি দ্বারা আর এনটা হচ্ছে বিভাজ্য। এখন কথা হচ্ছে ডি দ্বারা, ডি যেহেতু একটা ভাজক, সাধারণ ভাজক, তাহলে ডি দ্বারা যতগুলা সংখ্যাকে ভাগ করা যায়, ডি দ্বারা যতগুলা সংখ্যাকে ভাগ করা যায়, আর এন দ্বারা তার থেকে মিনিমাম একটা বেশি উপাদানকে ভাগ করা যায়, মিনিমাম একটা বেশি উপাদানকে ভাগ করা যায়। আমি আবারও বলছি, ডি দ্বারা যতগুলো উপাদানকে ভাগ করা যায়, আর দ্বারা অন্তত পক্ষে মানে আর এন দ্বারা অন্তত পক্ষে একটা বেশি উপাদানকে ভাগ করা যায়, এই একটা বেশি উপাদান হচ্ছে আর এন নিজেই। সো যেহেতু ভাগ করা যায় অন্তত একটা বেশি উপাদান, তার মানে এখানে আর এনটা হচ্ছে বড় ভাজক। সো আমরা বলতে পারি ডি লেস দেন ইকুয়াল আর এন, মানে ডি অলওয়েজ আর এন হবে, অলওয়েজ আর এন হবে। শুধুমাত্র যদি এই কন্ডিশনটা সিদ্ধ করে, যদি এই কন্ডিশনটা সিদ্ধ করে, তখন আমরা এখান থেকে লিখতে পারি ডি ইকুয়াল টু প্লাস মাইনাস আর এন। এই যে দেখেন, এই যে দেখেন, লক্ষ্য করেন, যদি বি এ দ্বারা বিভাজ্য হয়, এ বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। তার মানে হচ্ছে যদি যদি ডি দ্বারা আর এন কে ভাগ করা হয় বা আর এন দ্বারা ডি কে ভাগ করা হয়, তখন তখন এই আর এন ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ডি, প্লাস মাইনাস ডি। তাহলে এখানে একটা ইকুয়ালের শর্ত আছে, তার মানে এই দুইটা শর্ত যখন একসাথে সিদ্ধ করবে, তখনই শুধুমাত্র এই সমানের শর্তটা সিদ্ধ করবে, অন্যথা সকল শর্ততে আর এনটা অন্তত একটা বেশি উপাদান ধারণ করবে। এবং যেহেতু আর এনটা অন্তত একটা বেশি উপাদান ধারণ করবে, তার মানে আর এনটা হচ্ছে এখানে বড় ভাজক, তার মানে আমরা বলতে পারি এ এবং বি এর বৃহত্তম ভাজক হচ্ছে আর এন। ঠিক আছে, সো আমরা বলতে পারি ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার শেষ ও শূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু। ঠিক আছে, মানে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার শেষ ও শূন্য যে ভাগশেষ থাকবে, শেষ ও শূন্য যে ভাগশেষ থাকবে, সেইটি হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু। আই হোপ ক্লিয়ার।